বিচারের প্রসঙ্গ আসলো। আমরা নির্বাচনের আগে অনেক শুনেছি নির্বাচন এখন না, বিচারের একটা পর্যায়ে যাওয়ার পর। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরে গণঅভ্যুত্থানে, জুলাই গণঅভ্যুত্থানে যারা অভিযুক্ত তাদের বিচার গতি বেশ দ্রুত যাচ্ছে। আমরা দেখলাম আবু সাইদের হত্যার মামলার বিচার হয়েছে, যদিও তার পরিবার হ্যাপি না, সেই বিচারটি হয়েছে। এর আগের যে অপরাধ 111 পিরিয়ডে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরও আমরা দেখেছি যে সাবেক সেনা কর্মকর্তা তাদেরও অ্যারেস্ট করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে সেই জায়গাটা আপনি কতটুকু হ্যাপি আসলে? না, আমি প্রথমত আমি যে প্রশ্নটা দুজন বললেন আমি ওই প্রশ্নে একটু রেসপন্স করতে চাই। আর সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে একটা মানে প্রশাসনিক আদেশ দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছিল, সেটাকে এখন পার্লামেন্টে সেটাকে আইনে পরিণত করা হলো। কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক অর্ডার দিয়ে বা তাকে তার কার্যক্রম বন্ধ করা, এটা সারা দুনিয়াতে ব্যতিক্রম ছাড়া এর তেমন কোনো ইতিবাচক কোনো ফলাফল আসেনি। যারা একটু দিন দুনিয়ার খবর টবর রাখেন আর আওয়ামী লীগের মতন একটা দলের ক্ষেত্রে এটা হবার সম্ভাবনা কম। যেটা বললেন, যাদের রক্তের দাগ আছে, যাদের গায়ে দেহে, যাদের ব্যাপারে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ আছে, আইসিটি ট্রাইব্যুনাল আছে, অনেকগুলো আমাদের আইনগত জায়গা আছে, যাদেরকে গ্রেপ্তার করেছেন, বিচারটা প্রয়োজনে স্পিড আপ করেন। যারা এখনও ধরাছোঁয়ার বাইরে আছেন তাদেরকে কিভাবে আইনের আওতায় সেটা উদ্যোগ নেন। কিন্তু এর বাইরে আপনি সত্যি সত্যি যদি 5-10 যদি 20 বছর চিন্তা করেন বাংলাদেশকে, এরকম একটা তাদেরকে যদি বাকিরা যারা আওয়ামী লীগের যে ভোটার, সমর্থক, কর্মী, যে মানুষরা যারা আছেন, সে মানুষের জন্য আপনার ডেমোক্রেটিক স্পেসটা কি, তাদের জন্য স্পেসটা কি, তাদেরকে কি বাংলাদেশ থেকে বের করে দেবে নাকি তারা বাংলাদেশে তারা থাকবে? তো তারা তাদের অপরাধ কি আওয়ামী লীগকে ভোট দেওয়া, আওয়ামী লীগকে সমর্থন করা? অপরাধ করে যারা সুনির্দিষ্ট অপরাধ সংগঠিত করেছে সর্বোচ্চ বিচার করে তার ফাঁসি হলে ফাঁসি দেন, অন্য বিচার হলে বিচারটা করেন। কিন্তু এই জায়গাটা যদি মনে করেন যে আপনি এভাবেই চলবেন বাংলাদেশকে, আরও বিভক্তি, আরও বিভাজন, আরও হিংসা জায়গাটা বাড়বে। আপনি একদিকে বলবেন আপনি ইনক্লুসিভ সমাজ করতে চান, বহুত্ববাদী সমাজ করতে চান, তাই না? তারপরে আর এই যুগে আপনি কোনো দলকে যদি ডেফিনেটলি যদি আপনি মোকাবেলা করতে চান, মোকাবেলা করবেন ইডিওলজিক্যালি, পলিটিক্যালি, অর্গানাইজেশনালি, এমনকি কালচারালি। তারা যে হেজিমনি যেটা তৈরি করে ইন টার্মস অফ ইডিওলজি, পলিটিক্স, কালচার, সমাজের নানা ধরনের কাজের মধ্য দিয়ে আপনি কাউন্টারভাবে আপনার আধিপত্য তৈরি করে, হেজিমনি তৈরি করে তাকে কিন্তু আপনাকে মোকাবেলা করতে হয় সারা দুনিয়াতে। একটা দুটো তিনটে মেজর এক্সাম্পল ছাড়া এগুলো অধিকাংশ ক্ষেত্রে এগুলো ব্যাকফায়ার করেছে, এগুলো পাল্টা সহানুভূতি তৈরি করেছে, তাদেরকে এক ধরনের ক্রেডিবিলিটি দিয়েছে আর কি এগুলোকে। তো আমি আশা করি সে পথে যাওয়াটা কিন্তু খুব আত্মঘাতী হবে। জামাত ইসলামের আমির কোন জায়গা থেকে বলেছেন সেটা আমি জানি না, তারা তো এক ধরনের মবের মতন তৈরি করেই বরঞ্চ জামাত এবং এনসিপি অন্যরা মিলে আওয়ামী লীগের, যেটা দেখলাম গতকালকে সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে বললেন, তাদের একটা আন্দোলন করে জনমত তৈরি করে তারপরে তারা ওই সরকারকে দিয়ে বাধ্য করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবার জন্য। বিএনপির ইনিশিয়াল অবস্থান ছিল কোন দলকে বিএনপি কার্যক্রম নিষিদ্ধ করতে চান না। এমনকি এই মবের কাছে পরে বিএনপিকেও কিছুটা অবস্থান পরিবর্তন করে বিএনপিকে পরে এটাকে তারা সমর্থন জুগিয়েছে, যেটা বিএনপির আগের অবস্থানের সাথে যেটা সঙ্গতিপূর্ণ নয়। এবং এটা শাহেদ আলম খুব কারেক্টলি বললেন, এবার বিএনপির যে বিজয় এবং বিএনপির আওয়ামী লীগের যে ভোটার, ধর্মীয় সংখ্যালঘু যে ভোটার, যদি 100 জন ভোট দেয় তার 80 জন ভোট দিয়েছে এবার ধানের শীষে আর কি। ফলে বিএনপির এবার ল্যান্ডস্লাইড যে ভিক্টরি, এই ভিক্টরি এর একটা রাজনৈতিক বার্তা আছে। এই বার্তাটা আপনি কিভাবে নেবেন, এই বার্তার একটা গভীর রাজনৈতিক তাৎপর্য আছে। তার মানে হচ্ছে সমাজে তার জন্য সে একটা ডেমোক্রেটিক স্পেস চায়। আচ্ছা, এমন হবে কিনা যে জামাতের পজিশন চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ শেষ করে দিতে হবে আমাদের দেওয়া ছাড়া, তাহলে বাংলাদেশ এটা আফ্রিকান সিনড্রোমে যাবে ভবিষ্যতে। যদি মনে করেন আরো বিভাজন, আরো বিভক্তি, আপনি অন্যায় হয়েছে বিচার করবেন, গণহত্যা হয়েছে তার বিচার করবেন, কিন্তু তার জন্য আপনি কোটি কোটি মানুষের ডেমোক্রেটিক রাইটসকে কোনোভাবেই আপনি কাটল করতে পারেন না।